লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামণি পর্ব ১৯। খোলা সমুদ্রের অবিশ্বস্ত বিস্তৃতি নাজনীর চোখের সামনে অদৃশ্য সীমারেখা অতিক্রম করে অগণন নীল তরঙ্গের খাঁচায় ভেঙে পড়ছে। সমুদ্রের বাতাস কাঁপিয়ে তোলে, লবণাক্ত ঘ্রাণ বাতাসের সাথে মিশে নাকের উপর ঝাপসা হয়ে যায়, ঠোঁট স্পর্শ করে তেমনি তীব্রতার মধ্যে এক অজ্ঞাত শূন্যতার অনুপ্রবেশ। সামনে আরিশ বসে আছে, মুখমণ্ডল গম্ভীর, সমুদ্রের বিশালতার মতো অচল, অপ্রস্তুত, অনুভূতির ভার বহন করছে সে। সূর্যাস্তের ধোঁয়াটে আভা সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে নীরবতার ভাস্কর্য সৃষ্টি করছে। আলোর নরম বিকিরণ দুজনের মাঝে অদৃশ্য রেখা আঁকছে, যেখানে স্পর্শের তাগিদ বাতাসে ভেসে আসে কিন্তু কোনো শব্দের জন্ম হয় না। সাগরের ঢেউগুলো যেন মনে করিয়ে দিচ্ছে, প্রতিটি ঢেউ একটি অতলান্তিক নীরব স্কন্দন, যা হৃদয়ে গাঢ় অনিশ্চয়তা ভরে দেয়। নাজনীর চুল বাতাসের সাথে খেলছে, কিন্তু তার চোখে অদৃশ্য ভাবের ভার, আরিশের চোখে অচল গভীরতা। এই দুই ভিন্ন তরঙ্গের সঙ্গমে অজানা উত্তেজনা সৃষ্টি করছে। লালিমা ঘেরা আকাশের নিচে সমুদ্রের বিশালতা যেন কেবল আউটলাইন নয়, বরং তাদের মধ্যবর্তী অনুভূতির অঙ্গার। নীরবতা এতটাই ভর করে যে প্রতিটি শ্বাস যেন বিশাল সমুদ্রের ঢেউয়ের মতো ফেটে পড়ছে, হৃদয়কে চেপে ধরেছে, মস্তিষ্কে অচেনা অস্থিরতা সঞ্চয় করছে। তাদের চারপাশে রিসোর্টের অতি সূক্ষ্ম কাঠের চেয়ার, মৃদু বাতাসে দুলে ওঠা লাইটেসের হালকা নরমতা সমুদ্রের নীলা ছায়ার সঙ্গে মিশে থাকে, কিন্তু সবই যেন ক্ষণস্থায়ী নীরবতার, বিশালতার এবং অদৃশ্য উত্তেজনার এক একত্রিত ঝঞ্ঝা। আরিশ নাজলীর অবলোকনে স্থির দৃষ্টি নিয়ে স্বর ও অভিব্যক্তির মধ্যে গম্ভীরতার আভাস রেখে প্রস্ফুটিত করে বলে, এভাবে ডেকে আনার কারণ কি মিস নাজলী? নাজলী চোখের কোণে ক্ষণিকের চাতক চঞ্চল হাসি ফোটাতে ফোটাতে বিনয়ী স্বরকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মৃদু স্ফুটিত করে প্রত্যুত্তর দিয়ে বলে, মাত্র রেখেছি, জোর কখনো করিনি, বাট এমনভাবে এসেছেন যেন আপনার গুরুত্বপূর্ণ কেউ, ক্রিমিনাল গ্রুপের লিডার মিস্টার আরিশ। এভাবে ছুটে আসার কারণ? আরিশের মনিস্বরে ক্রোধের অগ্নি জ্বলে ওঠে, কিন্তু তা নিকের মতো অযথা প্রকাশিত নয়, বরং সংযমের নিখুঁত নিয়ন্ত্রণে আবদ্ধ। রাগ তার অন্তরের গভীরে স্থির, অথচ প্রতিটি শব্দে সূক্ষ্ম কমলিকা হয়ে স্পন্দিত। অধরের কোণে অর্ধহাসি ফুটিয়ে প্রতিস্বরে বলে, কারণটি আপনার অজানা নয় মিস নাজলী। আপনি অ্যানির বোন, আর আপনার ডাকে সাড়া দেওয়ার একমাত্র কারণ এটাই। নাজলী তীক্ষ্ণ দৃষ্টি বিনিময়ে আরিশের দিকে তাকিয়ে ব্যস্তপ্রাণ হওয়ার নিঃশ্বাস জটিলভাবে ফেলে স্বর গভীর ও ক্ষুরোধার করে বলে, বন্ধু অমানুষ আর অপর বন্ধু ডাক দেওয়া মাত্রই চলে এসেছে, বিষয়টি হজম হচ্ছে না। নাজলীর এই হেয়ালিপূর্ণ আবহ আরিশের কণ্ঠে বাঁকা হাসি ফোটায়। সংযমের মধ্যে ক্রোধ ও হাস্যরসের সূক্ষ্ম সমন্বয় রেখে তিনি প্রত্যুত্তর দিয়ে বলে, আমাদের মস্তিষ্কে ঢোকার চেষ্টা করবেন না মিস নাজলী। আমাদের প্রতিটি পদক্ষেপের নির্দিষ্ট কারণ আছে, তাই যা বলতে এসেছেন সেটাই বলুন। অতিরিক্ত চিন্তা করে নিজেকে কেন অস্থির করছেন? নাজলী দীর্ঘশ্বাস টেনে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা ভেঙে অন্তর্নিহিত আবেগের ভারে অল্প অল্প ভেসে ওঠা স্বরে বলে, আনাস্তাসিয়া অ্যানি, ইরানের অন্তরাল থেকে বেড়ে ওঠা সৌন্দর্যের নিখুঁত প্রতীক, সবসময় বাহ্যিক দুনিয়ার থেকে সুরক্ষিত রেখেছি, কারণ নজরে পড়তে দেয়নি। হয়তো আমি তার রক্তের কোনো আত্মীয় নই, কিন্তু তার সঙ্গে আমার আত্মার গভীর সম্পর্ক। আরিশ আচমকা চোখ তুলে তাকায়, অবাক বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করেন, অ্যানি আপনার আপন বোন নয়? নাজলীর কণ্ঠে সূক্ষ্ম উপেক্ষা মেশানো সুর, তাতে কি? উত্তর চেয়েছি আমি। নাজলী গভীর শ্বাস টেনে নিজের আবেগ আর আত্মনিয়ন্ত্রণের ভারসাম্য রক্ষা করতে থাকে। তার অভ্যন্তরীণ আবেগের গভীরতার ভার বহন করে। স্থির দৃষ্টিতে আরিশের চোখে চোখ রাখেন, স্বরে গভীর স্থিরতা ও অমুক সত্যের ছাপ রেখে বলে, না, অ্যানি আমার রক্তের কেউ নয়, কিন্তু রক্ত দিয়ে সব সম্পর্ক তৈরি হয় না। আত্মার থেকে বড় সম্পর্ক আর কিছুই নেই। সবশেষ, অ্যানি রক্তের কেউ না হলেও সে আমার জীবন, আমার বোন। আরিশ নিঃশব্দ বিস্ময়ে চোখ ছোট ছোট করে আশেপাশে তাকালেন। নাজলীর কথাগুলো এতদিনের অজ্ঞাত সত্যের প্রক্ষেপণ, যা তার কল্পনার অতীতকে নাকচ করে দেয়। এই তথ্য তাদের কেউ আগে জানত না। আরিশ নাজলীর দিকে ধীরদৃষ্টি স্থির রেখে কপালের ওপর গভীর ভাঁজ ফেলে বলেন, তাহলে অ্যানির আপনজন কেউ নেই? নাজলী অজানার ভাঁজে লুকিয়ে থাকা রহস্যময় সংযম রক্ষা করে ধীর স্বরে প্রত্যুত্তর দেন, অজানা বিষয় এটি। আরিশ প্রতিটি অল্প ক্ষণিকের শব্দে অজানা ভাবনার ভেদ করে চোখ ছোট ছোট করে ঘূর্ণন করলেন।
যেন নতুন প্রাপ্ত সত্যের গভীরতাটাকে হজম করার চেষ্টা চলছে। আরিশ চোখ ছোট ছোট করে ফেলে। কিন্তু আমি জানতে চাই, মূলত অ্যানির সঠিক পরিচয় কি? অ্যানি মোটেও ইরানের মেয়ে নয়। যদি সে ইরানের মেয়ে হতো তাহলে এত ভালো বাংলা বলতে পারতো না। বাঙালি নারীদের মতো চেহারা এত কোমলতা থাকতো না। সৌন্দর্যের জন্য শুধু ধবধবে ফর্সা হলেই হয় না, কারো নজরে আসার জন্য প্রয়োজন তার কোমলতা, যেটা আমি অ্যানির মধ্যে দেখেছি। মূলত বিদেশি বেশিরভাগ মেয়েদের চোখের রং অন্যরকম হয়ে থাকে। নীল চোখের মণিও অনেকের আছে, কিন্তু অ্যানির চোখের মতো গভীরতা কারণ নেই। এই নীল চোখ দিয়ে সে হাজার পুরুষকে ঘায়েল করতে সক্ষম, আর সেটা সে করেছেও। নাজলি কণ্ঠের অন্তর্নিহিত খুনসুটি এবং চোখের কোণে ক্ষুদ্র বাঁকা হাসি রেখে ধীর স্বরে প্রশ্ন উত্থাপন করে বলে, আমার বোনের ওপর তাহলে আপনিও প্রেমে পড়েছেন? আরিশ কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে তার অন্তরের উষ্ণতম সহানুভূতি সংযমে রাখা অবস্থায় ধীরে অধরে অর্ধহাসি ফুটিয়ে প্রত্যুত্তর দিয়ে বলে, একটু তো পড়েছি। না হলে আরিশ কখনো কোনো নারীর চেহারা এতটা গভীরভাবে দেখে না। আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে অ্যানি। অথচ সেই নারীকেই নিজের বন্ধু রক্ষিতা হিসেবে একটা বদ্ধ রুমে বন্দি করে রেখেছে। খারাপ লাগে না ভালোবাসার মানুষের এমন অবস্থা দেখে? আমাদের প্রফেশনে মায়া মমতা বলতে কিছু নেই মিস নাজলি। কেউ যদি গলাকাটা মুরগির মতো ছটফট করে মরেও যায়, তবুও এক ফোঁটা পানি দিব না তার মুখে। একই মুদ্রার কিন্তু এপিঠ-ওপিঠ থাকে আরিশ। অন্ধকারের হিংস্রতার আড়ালে একটা মায়া থাকে। সাময়িক ধামাচাপায় পড়ে জানোয়ারে পরিণত হলেও একটু মায়া প্রতিটি মানুষের মধ্যে থাকতো। যদি মায়া না থাকতো তাহলে এই মুহূর্তে টুকরো টুকরো করে ফেলতেন। নিজের ভালোবাসাকে এত সহজে ছেড়ে দিলেন। ক্ষমতা তো আপনারও কম নয়, তাহলে ছেড়ে দেওয়ার মতো ভুল কীভাবে করলেন? আরিশ দাঁত কটমট করতে করতে আশেপাশে তাকালো। নাজলের এক হাতে টেবিলের ওপরে রাখা। আরিশ রক্তলাল চোখে সেদিকে তাকায়। এরপর আচমকা একটা সরু চিকন ছুরি নাজলের হাতের পাশে গেঁথে দেয়। হুট করে আক্রমণে নাজলি ভয়ে চেঁচিয়ে ওঠে। আরিশ চোয়াল শক্ত করে বলে, অভিনয়টা ভালো ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি। আমার মনে নিকের জন্য বিষ ঢালতে এসেছেন, কিন্তু আগে তো জেনে আসবেন আরিশ আর নিককে। নিক যদি হয় দেহ, তাহলে আরিশ তার ছায়া। একজন মেয়ে হয়ে এসেছেন শরীর থেকে তার ছায়াকে আলাদা করতে। যদি বলেন ভালোবাসার কথা, তবে হ্যাঁ, আমি অ্যানিকে ভালোবাসতাম, হয়তো এখনও বাসি। কিন্তু আমার অনুভূতি জন্মানোর আগে অ্যানি নিকের সম্পদ। 1 মাস আগে নয়, আরও 1 বছর আগে থেকেই অনুভূতি জন্মানোটা আমার অপরাধ। নিজের ভাইয়ের বউকে ভালোবাসার নজরে দেখেছি, এটা অপরাধ। তাই এখানে নিক নয়, আমি অপরাধী। আর সেই অপরাধের মাসুল একটাই, অ্যানি আমার বোন সমতুল্য, ভালোবাসা একদমই নয়। আরিশের প্রতিটা হুঙ্কারে নাজলি থরথর করে কেঁপে ওঠে। কিন্তু প্রতিটা বাক্যের মধ্যে একটা লাইন শুনে নাজলি অবাক হয়ে যায়। কোনো রকম শব্দ উচ্চারণ করে বলে, 1 বছর আগে থেকেই মানে? অ্যানি নিখোঁজ আজ 2 মাস হতে চলল। তাহলে 1 বছর আগে থেকেই নিক যে প্রাণের সম্পদ, এই কথার অর্থ কী? আরিশ কপাল কুঁচকে নাজলি চিন্তিত মুখটার দিকে তাকায়। এরপর আলতো করে সরু চিকন ছুরিটা সরিয়ে ফেলে নিজের চেয়ারে বসে বলে, এত অর্থ জেনে কি করবে? অ্যানিনিকের সম্পদ অনেক আগে থেকেই। এইসব পাচার নিলাম জাস্ট উছিলা মাত্র। নাজলির চোখে পানি ভেসে যায়, বুকটা ধুক করে কেঁপে ওঠে। চোখের পানি বাদ মানছে না, বহু কষ্টে উচ্চারণ করে বলে, পাচার নিলাম সব তাহলে একটা পরিকল্পনার অংশ? আরিশ ঠোঁট কামড়ে হেসে বলে, সামান্য 1 লাইন বলেছি, অথচ তুমি নিজের মতো করে সব ভেবে নিয়েছো। অনেক বুদ্ধিমতী তুমি। নাজলি রেগে চোখের পানি মুছে বলে, একদম হেয়ালি করবেন না। উত্তর জানতে চায় আরিশ, এখনই বলবেন আমার বোনকে নিয়ে কতদিন ধরে চেনে? আরিশ গম্ভীর হয়ে বলে, প্রশ্ন করাটা একদম পছন্দ নয়। আমি ঠিক ততটুকু বলবো যতটুকু আমার ইচ্ছে হয়। এমনিতেও নারীদের সাথে বেশি কথা বলা উচিত নয়, একটু বেশি কথা বলে ফেলেছি, যা আমার রুলসের বাহিরে। আরিশ রোদ চশমা পরে চেয়ার থেকে উঠে পড়ে। এরপর সামনে এগিয়ে যেতেই এক অপ্রত্যাশিত কথায় থমকে যায়। পা দুইটা নাড়ানোর মতো শক্তি নেই, কিন্তু পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে তাকায় নাজলির দিকে। বাতাসে নাজলির লাল চুলগুলো উড়ে বেড়াচ্ছে। আরিশের তাকানো দেখে নাজলি পুনরায় একই বাক্য উচ্চারণ করে, বিয়ে করবেন আমাকে? আরিশ চোখ ছোট ছোট করে ফেলে, রাগে কেঁপে ওঠে শরীরটা। রাগটাকে না ফুটিয়ে তাচ্ছিল্য হেসে বলে, ভালো মেয়ে ভেবেছিলাম। ভেবেছিলাম যেহেতু অ্যানির বোন, তাহলে নিশ্চয়ই ভালোই হবে। তবে আজ শুনেছি তুমিও রক্তের কেউ নয়। স্বভাব অ্যানির থেকে আলাদা হওয়াটাই স্বাভাবিক। সুন্দর ছেলে দেখে লোভ সামলাতে পারলে না। মাত্র 2 দিনের কথায় একদম বিয়ের প্রস্তাব।
আমি তো ভেবেছিলাম হয়তো প্রথমে বিছানার পারফরমেন্স চেক করব। বলা তো যায় না, বিয়ের পর যদি আমাকে সামলাতে না পারো, রক্তক্ষরণে মরে যাওয়ার চান্স আছে। নাবিদের এমন অশালীল বাক্যে নাজনি কান চেপে ধরে, ঠোঁট দুইটা কাঁপছে তিরতির করে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে, কতটা জঘন্য আপনি! এমন বাজে ইঙ্গিত দিতে লজ্জা করলো না? প্রস্টিটিউট ভেবেছেন আমাকে? আরিশের মুখ লাল হয়ে গিয়েছে রাগে, দাঁত কটমট করে বলে, আগে ভাবিনি, তবে এখন ভাবছি। তার কোনো সন্দেহ নেই। বিছানায় ডাকতে পারছো না, তাই একদম বিয়ের প্রস্তাব। তবে আরিশ বাক্য শেষ করতে পারল না, নাজলি ধমকে ওঠে। রাগে ওর চোখ লাল হয়ে আছে, পুরো শরীর কাঁপছে। সে মোটো অ্যানির মতো নরম নয়। নাজলি বরাবরই সাহসী, আর এমন অকথ্য বাক্য শোনার মতো মেয়েও সে নয়। জাস্ট শাট আপ। আর একটা নোংরা কথা বললে দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। নিজেকে এত স্মার্ট আর সুন্দর ভাবার কিছু নেই আরিশ। আপনার থেকে হাজার গুণ সুন্দর ছেলে আমার পিছনে ঘোরে। আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কারণ আছে, না হলে আপনাকে বিয়ে করার মতো পাপ আমি জীবনেও করতাম না। 25 বছরের একজন মেয়ে 50 বছরের বুড়োকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, এতে শুক্রিয়া করুন। আরিশ চোয়াল শক্ত করে ফেলে, 50 বছর কাকে বললে? 30+ আমি। বুড়ো বলছো কাকে? আমার এক রাতের বেড পার্টনার হওয়ার জন্য ঠিক কত মেয়ে চাতক পাখির মতো ছটফট করে ধারণা আছে তোমার? বয়স বেশি বলায় আরিশের রেগে যাওয়াটা দেখে নাজলির পেট ফেটে হাসি পাচ্ছে। এইটা ঠিক, লোকটা প্রচুর সুন্দর। কিন্তু আরিশের প্রশ্নের উত্তর দিয়ে বলে, বাড়ি গিয়ে মেয়ে নিয়ে ঢলাঢলি করলে মেয়েরা তো চাইবেই। তাদের জাস্ট ছেলের প্রয়োজন, হোক সেটা 80 বছরের অথবা 30 বছরের। আরিশ নিচের ঠোঁট কামড়ে বলে, একটু বেশি বলছো না? আমাকে অন্য লাইন বলতে বাধ্য করো না। আমি এক লাইন বললে তুমি 2 মিনিটও আমার সামনে টিকতে পারবে না। আপনি প্রশ্ন করেছেন আর আমি বললেই দোষ। তবে এটাও জানি আশেপাশে অনেক মেয়ে বসে আছে, শরীরটাও ভালোভাবে ঢাকা নেই। তাকিয়ে দেখুন কেমন অর্ধনগ্ন। হুম, এদের অর্ধনগ্ন বললেও ভুল, একটুর জন্য পুরোটাই নগ্ন। এখন আপনি যদি হাত দিয়ে একটা ইশারা দেন, দেখবেন মৌমাছির মতো উড়ে আসবে, আপনার সাথে নোংরামি করবে। আপনাদের ভাষায় এটাকে উপভোগ করা বললেও আমার ভাষায় এটা নষ্টামি আর নোংরামি ছাড়া কিছুই নয়। আপনি নিজেও ওদের সাথে তাল মেলাবেন, এক পর্যায়ে নষ্টামির চরম পর্যায়ে চলে যেতে পারেন। কিন্তু এখন আমাকে যদি ডাক দেন, হয়তো আমার মতো কারোর হাতে সামান্য স্পর্শও করেন, আপনার গালে দাগ বসে যাওয়ার মতো থাপ্পড় পড়বে। এতে আমার মরণও হতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। এখন এদের সাথে তো মেলালে তো হবে না মিস্টার আরিশ। আরিশ ভ্রু নাচিয়ে তাকায়, সামান্য শব্দ করে হেসে বলে, তাহলে সুশীল রমণী একটু আগে বিয়ের প্রস্তাবটা কে দিয়েছে? তোমার হৃদয়ে ভয় ঢোকেনি? এই প্রস্তাবে আমি তোমার ঠিক কী করতে পারি? নাজলি নিঃশ্বাস টেনে বলে, মরণের ভয় করলে কি আর আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি? কন্ট্যাক্ট ম্যারেজ করব, জাস্ট 1 বছরের জন্য। নামে বিয়ে, বাট কাজকর্মে অপরিচিত ব্যক্তি ছাড়া কিছুই নয়। আমার উদ্দেশ্য একটাই, আমি অ্যানির সান্নিধ্যে যেতে চাই, ওর কাছাকাছি থাকতে চাই। প্লিজ আরিশ, একটু সাহায্য করুন। নাজলির বোকা বোকা কথায় আরিশ ভ্রু কুঁচকে ফেলে। মূলত সে রাখতে ভুলে গিয়েছে। সে যথেষ্ট বুদ্ধিমতী মনে করেছিল মেয়েটাকে, কিন্তু আবারও ভুল প্রমাণিত হলো। মেয়েজাত কখনো বুদ্ধিমতী হয় না, তাদের মস্তিষ্কে সবসময় কুচিন্তা থাকে। আরিশ না রেগে টানটান হয়ে দাঁড়ায়। আমাকে কোনোভাবে নিজের গার্ডিয়ান ভেবে নিয়েছ? তুমি একটা আবদার করবে, আর তোমার কান্নাকাটি দেখে আমি হুড়হুড় করে চলে যাব সেই আবদার পূরণ করতে। নাজলি নাক মুছে বলে, আবদার নয়, মিনতি করছি আপনার কাছে আরিশ। আমি জানি অ্যানির উপর হওয়া টর্চারে আপনি নিজেও ব্যথিত। প্লিজ সহায় হন আমার। আমি জানি আপনি নিকের জন্য নিজের জীবনও উৎসর্গ করে দিতে পারেন, কিন্তু ট্রাস্ট করুন, আমি কিছু করব না। আমি জাস্ট আমার বোনকে দেখতে চাই। এরপর বৈধতা নিয়ে আমি আপনার বাড়িতে যাব, আমার বোনটার সাথে দেখা করব। এরপর আমার বোনকে নিয়ে পালিয়ে যাব। দুধ খাইয়ে কালসাপ ঘরে তোলার প্রস্তাব কিভাবে দিচ্ছ? ভাবতেই রাগের বদলে হাসি পাচ্ছে। নাজলি ঠোঁট ভিজিয়ে একদম আরিশের সম্মুখে দাঁড়ায়। একদম ভুল ভাবছেন আরিশ, অ্যানি আর নিকের বিয়ে হয়ে গিয়েছে, তাছাড়া পালিয়ে যাব কোথায়? অ্যানি নিকের বৈধ স্ত্রী, চাইলেও পালিয়ে বাঁচতে পারবো না। বৈধতার ক্ষমতা দিয়ে ঠিক খুঁজে নিবে, সেটা আমার অজানা নয়। তাই এমন বোকামো আমি কোনোদিনও করব না। আমি আপনাকে নামমাত্র বিয়ে করে অ্যানির কাছে যাব। আপনি জানেন আরিশ, আমাকে ছাড়াও ঘুমাতে পারে না, মাথায় হাত বুলিয়ে দিতে হয়, আর খাবার খাওয়ার সময় একা কখনো খেতে পারে না, সাথে একজন ঠিক থাকতে হয়। এখনও ভালোভাবে নিজের যত্ন নিতে পারে না। বয়সটাই কত বলুন, 18 হয়েছে মাত্র। 18 বছর জীবন থেকেই সংগ্রাম করে আসছে।
ওর ইতিহাস শুনলেই হিংস্র ব্যক্তিদেরও আত্মা কেঁপে উঠবে। আমি জাস্ট ওর কাছাকাছি থাকতে চাই। আরিশ নাজলির কথায় প্রায় গলে যাচ্ছে। হিংস্র মনটা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে চাইছে। অ্যানির কষ্ট সে নিজেও সহ্য করতে পারে না। বোনকে পেলে হয়তো বাচ্চা মেয়েটার কষ্ট একটু কম হবে। কিন্তু নিক অ্যানির রুমে তো কাউকে অ্যালাউ করে না, একমাত্র চিত্রা এসে নিজেকে ছাড়া। আরিশ ঠান্ডা গলায় বলে, নিক তোমাকে অ্যানির রুমে ঢুকতে দিবে না। সেটাও আমি ম্যানেজ করে নিব। ধীরে ধীরে নিক জেবরানের মন জুগিয়ে নিব। একসময় ঠিক ঢুকতে দিবে। আরিশ শব্দ করে হেসে ওঠে, নিজের ঠোঁট কামড়ে বলে, খুব সরল তুমি নাজলি। আমি হয়তো একটু হলেও ছাড় দেই, কারো আকুতি একটু মায়া কাজ করে, তবে জীবনে কোনোদিন এই মায়াটার সম্মুখীন হইনি। তবে নিককে চেনো না তুমি নাজলি। ওর অতীত ভবিষ্যৎ বর্তমান নিয়ে তিল পরিমাণ ধারণা নেই তোমার। ধারণা থাকলে এমন বোকার মতো কথা বলতে না। নাজলি ফুঁস করে শ্বাস টেনে বলে, জানি আমি, শুধু আমি নয় পুরো দেশ জানে। ওনার অতীত না জানলেও বর্তমান অনেকটা জানি। মানুষরূপী জানোয়ার দেখতে চাইলে নিক জেবরান তার উদাহরণ। নরপশুর মতো লোকদের খুন করে, এক একটা খুনের স্টাইল এতটাই বিকৃত যে নর্মাল লোকে দেখলে হার্ট অ্যাটাক করবে। যার ভেতরে দয়া মায়া নেই, কারো কান্না মন গলাতে পারে না, হার্টলেস নরপশু উনি। অতিরিক্ত রেগে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে লোকে তাজা রক্ত গিলে ফেলতেও পিছু হন না। ওনার সাথে কথা বলা মানে বিশ্বযুদ্ধ করা। আপনি নিজেও কোনো দিক দিয়ে কম নয়। আরিশ চোখ ছোট ছোট করে বলে, আমার সামনে দাঁড়িয়ে আমাদের নামে এত সুনাম। বাস্তবতা শুনতে কষ্ট লাগে। হুম, ভেতরে একটা পৈশাসিক আনন্দ পাওয়া যায়। এমন কুৎসিত লোককে বিয়ে করে এক রুমে থাকতে ভয় করবে না? নাজলি সামান্য হেসে বলে, সত্যি বলবো, বর্তমানে আপনার সামনে দাঁড়িয়ে এত কথা বলার সুবাদে আমার শরীর কাঁপছে। এখন এক বাড়িতে থাকাটা আমার জন্য আরও কষ্টসাধ্য। তবে মানিয়ে নিব সব কিছু। আমার একটাই চাওয়া আমার বোনের সান্নিধ্য। তবে আর সেটা আপনাকে বিয়ে করলেই সম্ভব। জাস্ট 1 বছর আপনার বাড়িতে থাকবো। এর ভেতরে আমি নিক জেবরানের নজরে আসব। সময় শেষ হলে আপনাকে ডিভোর্স দিয়ে দিব। এই 1 বছরে অনেক কিছু বদলাবে। একবার যদি আমি নিকের চোখে ভালো হতে পারি, তখন অ্যানির সাথে দেখা করতে নিক নিজেও আটকাবে না। এরপর আমি আমার বোনের কাছে যাওয়ার জন্য আপনার বউ সাজার কোনো প্রয়োজন নেই। কন্ট্যাক্ট ম্যারেজের 1 বছর পূরণ হলে আপনি আপনার পথে আর আমি আমার পথে। আরিশ ঠোঁট চেপে তাকিয়ে আছে নাজলির দিকে। নাজলি ব্যাগ থেকে একটা কাগজ বের করে বলে, এখানে একটা সাইন করে দিন। কিসের পেপার এটা? নাজলি কলম এগিয়ে দিয়ে বলে, কন্ট্যাক্ট পেপার। আরিশ হতভম্ব হয়ে যায়, এই মেয়ে তাহলে সব কিছু রেডি করে এসেছে। আরিশ গম্ভীর হয়ে বলে, সব কিছুর ব্যবস্থা করে এসেছো? সময় অপচয় করতে চাচ্ছি না। আমার লাভটা কি তোমাকে সাহায্য করে? আপনাকে টাকা দিয়ে কেনার ক্ষমতা আমাদের কোনো কালেই হবে না। আপনার দিক দিয়ে একটাই লাভ, আপনি কিছুক্ষণ আগে বলেছেন অ্যানিকে নিজের বোন মনে করেন। এখন বোনকে খুশি দেখাটা কি একজন ভাইয়ের কর্তব্যের মধ্যে পড়ে না? আমাকে পেলে অ্যানি ঠিক কতটা খুশি হবে সেটা আপনাদের ধারণারও বাইরে। আরিশ নিজের ঠোঁট কামড়ে রাখে। অ্যানিকে তার বোন হিসেবে ভাবতেই বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। জীবনে প্রথম কোনো নারীকে ভালোবেসেছিল, সেই নারীকে এখন বোন ভাবতে হচ্ছে। শালার জিন্দেগি। আরিশ কন্ট্যাক্ট পেপারটায় নজর দিয়ে বলে, তোমাকে সাহায্য করার একটাই কারণ, অ্যানির মুখে যাতে হাসি ফুটে ওঠে। বর্তমানে অ্যানি যে ট্রমার মধ্যে আছে, এতে একসময় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। বদ্ধ রুমে বন্দিদশা থাকাটা ঠিক কতটা কষ্টকর সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তবে যাই হোক, এই বদ্ধ রুম নিক জেবরানের। এখানে সুখে থাকার কোনো প্রশ্নই আসে না। আমাদের জীবনে সুখ বলতে কিছু নেই, দুঃখ বলতেও কিছু নেই। তোমাকে অ্যানির কাছে যাওয়ার জন্য সাহায্য করছি, যাতে অ্যানি মানসিক ভারসাম্য হারিয়ে না ফেলে। কিন্তু মনে রেখো, তুমি যদি কোনো প্রকার চালাকি বা ছলনা করার চেষ্টা করো, তাহলে নিক গলা চেপে ধরার আগে আমি নিজেই তোমার গর্দান নিব। এমন অবস্থা করব যে লাশটাও কেউ খুঁজে পাবে না। কুকুরের আহার হবে তুমি। নাজলির ভেতরটা কেঁপে ওঠে। ভয়ে শুকনো ঢোক গিলে কৃত্রিম হাসি দিয়ে বলে, মঞ্জুর করলাম এই দাবি। আরিশ গম্ভীর হয়ে পেপারে সাইন করে দেয়। নাজলি মুচকি হেসে নিজেও সাইন করে ফেলে। হয়ে যায় নিজেদের 1 বছরের চুক্তিবদ্ধ বিয়ে। আরিশ বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যায়। নাজলি আরিশের দেওয়া সাইনের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে নাবিদের নম্বরে মেসেজ দিয়ে বলে, জিতে গিয়েছি আমি নাবিদ। কল্পনাও করিনি এত দ্রুত কাজ হয়ে যাবে সামান্য কিছু ইমোশনাল কথাই। লোকটা এখনো অ্যানিকে ভালোবাসে, বন্ধুত্ব সম্মানে অনুভূতি চাপিয়ে রেখেছে। তবে যাই হোক, বিয়ে হয়ে গিয়েছে। এখন পরবর্তী প্ল্যান অনুসারে লোকটাকে নিজের ভালোবাসার ফাঁদে ফেলতে হবে।
আশা করি চিত্রামাসি এতক্ষণে অ্যানিকে চিঠিটা দিয়েছে। তোমার সাথে আমার রাতে দেখা হচ্ছে। এখন ক্রিমিনাল স্বামীর বাড়িতে যেতে হবে। টর্চার সেলের কালো অন্ধকারে বাতাস যেন শ্বাস নিতে অনিচ্ছুক। দেওয়ালের প্রতিটি ইট জুড়ে জমাট রক্তের দাগ, শুকনো রক্তের সাথে পচা ঘামের গন্ধে পরিবেশ অসহনীয়। মেঝেতে লোহার শিকল পড়ে আছে, যার প্রতিটি কড়িকর শব্দ মৃত্যুর রণসঙ্গীতের মতো প্রতিধ্বনিত হয়। শিকলে বাঁধা দুজন মানুষের দেহ ধীরে ধীরে ক্ষতবিক্ষত ছায়ার মতো নুয়ে পড়েছে। চোখে অসহায় আতঙ্ক, ঠোঁট শুকিয়ে গেছে, গলদেশে নিঃশ্বাসের শব্দ ভাঙাবাসির মতো কেঁপে কেঁপে বাজছে। তাদের শরীর হয়ে উঠেছে রক্তাক্ত যন্ত্রণার দলিল। চোখ দুইটা নেই, প্রতিটি ক্ষত যেন চিৎকার করে বলে মানব জীবন কত সহজে ভগ্ন হয়। সেলের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে গ্যাংস্টার বস, চোখে হায়নার ক্ষুধার্ত আগুন, ঠোঁটে বিকৃত ব্যঙ্গ, মুখে একরাশ দানবীয় স্থিরতা। তার দৃষ্টির নির্মম ঝলক যেন মানুষের মাংস ভেদ করতে পারে। সে নড়লে বাতাস ভারী হয়ে ওঠে, শ্বাসরুদ্ধ পরিবেশে মৃত্যু যেন আরও কাছে সরে আসে। তার চারপাশে নিঃশব্দ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে অধিরাজ ও আরিশ। তাদের চোখে কোনো আলো নেই, মুখে কোনো শব্দ নেই, কেবল নিস্তব্ধতার ভৌতিক প্রতীক। চারপাশে আলো আঁধারের খেলা তাদের মুখের রেখায় এক অদ্ভুত ছায়া এঁকে দিয়েছে। পুরো পরিবেশ শীত দ্বারা হিমেল স্রোত বইয়ে আনে। প্রতিটি মুহূর্তে মনে হয় এই সেলে রক্ত প্রবাহিত হবে, হাড় ভাঙবে, চিৎকার প্রতিধ্বনিতে দেয়াল কেঁপে উঠবে। নিক দাঁতে কটমট শব্দ করে পোষা কুকুর শ্যাডোর দিকে তাকায়। মালিকের চোখের ইশারা বুঝতে পেরে কালো অন্ধকার থেকে যখন কুকুরটা বেরিয়ে আসে, মনে হয় যেন নরকের দরজা খুলে গেছে। তার চোখ দুটো জ্বলজ্বলে অগ্নিশিখার মতো অন্ধকার ভেদ করে ভয় ছড়ায়। দাঁতের ফাঁকে লালা ঝরছে, প্রতিটি শ্বাসে শোনা যায় হিংস্র গর্জন। মৃত্যু নিজের শিকার খুঁজছে। শরীরটা বিশাল, পেশি টান টান, কালো লোমে আলো পড়তেই ধাতব ঝলক দেয়। তার থাবার শব্দ কংক্রিটের মেঝেতে এমনভাবে প্রতিধ্বনিত হয় যেন প্রতিটি পদক্ষেপ মৃত্যুর আগমনী বার্তা। কুকুরটার ঘাড়ে ভারী লোহার চেইন ঝুলছে, কিন্তু তার টান এত শক্তিশালী যে মনে হয় মুহূর্তে শিকল ছিঁড়ে রক্তের খোঁজে ঝাঁপিয়ে পড়বে। গ্যাংস্টার বস নিজের পেশিবহুল ড্রাগন ট্যাটুর হাত দিয়ে ইশারা। শ্যাডো ঠোঁট চেপে ওঠে বিকট দাঁতের গর্জনে। শিকারী পশুর মতো দৃষ্টি গিয়ে পড়ে শিকলবন্দি দুজন রক্তাক্ত মানুষের ওপর। লোক দুইটা শ্যাডোর গর্জন শুনে কণ্ঠ থেকে অজান্তেই বেরিয়ে আসে আতঙ্কের শ্বাসরুদ্ধ কণ্ঠস্বর। কুকুরটা দাঁত বের করে গর্জন তোলে, যেন সে শুধু বশের ইশারায় অপেক্ষায়। তারপর ছিঁড়ে ফেলবে মাংস, চূর্ণ করবে হাড়, আর রক্তের গন্ধে সেল ভরে উঠবে। নিক নিজের কুকুরের ভাষা বুঝল, হিংস্র দানবের মতো হেসে বলে, দুইজন জীবিত মানুষ রেখেছি, আর যত ইচ্ছে খাও, বাধা নেই তোমার। শুধু রক্তগুলো রেখে দিও একজনের জন্য। শ্যারোনিকের ইশারা পাওয়া মাত্রই এক লাফে লোক দুইটার উপর ঝাঁপিয়ে পড়ে। অন্ধকারে হঠাৎ যেন নরকদ্বারে দরজা খুলে যায়। মুহূর্তেই মাফিয়া বসের কুকুরটি বজ্রবেগে ঝাঁপিয়ে পড়ে দুজন দেহের ওপর। শ্বাসরুদ্ধকর গর্জন ছিঁড়ে ফেলে রাতের নীরবতা। রক্তপিপাসু দাঁতের ঘর্ষণে মানুষের চামড়া ও পেশি যেন কাগজের মতো বিদীর্ণ হতে থাকে। ছিঁড়ে নেওয়া মাংসের টুকরো দাঁতের ফাঁকে ফাঁকে ঝরতে থাকে লাল রক্তে ভিজে। আর কুকুরের চোখে জ্বলতে থাকে এক অমানবিক উষ্ণতার দীপ্তি। দুজনের মানুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় ভাঙা গলার আর্তচিৎকার, একটি সুর যা যেন হাহাকার হয়ে আঘাত আনে বাতাসের বুকে। তাদের হাত পা ছটফট করে, শিরা উপশিরায় সব শক্তি নিঃশেষ হয়ে যায়। কিন্তু কুকুরটির দাঁতের করাল থাবার সামনে সেই প্রতিরোধ তুচ্ছ হয়ে পড়ে। প্রতিটি ছিঁড়ে নেওয়া টুকরোয় মানুষের মৃত্যু আরও কাছে এসে দাঁড়ায়। সবকিছুর মাঝে মাফিয়া বসের দৃষ্টিভেদী, শীতল ও নির্মম। তার চোখ যেন অগ্নিশিখার মতো তীক্ষ্ণ, যেখানে নেই এক বিন্দু করুণা, নেই সামান্যতম দয়া। নিশ্চুপ বসে থাকে, যেন হত্যাযজ্ঞ তার চোখে কেবল এক বিনোদনময় দৃশ্য। আর্তনাদ ও রক্তের গন্ধ মিশ্রিত সেই বিভীষিকাময় পরিবেশে তার চাহনি হয়ে ওঠে মৃত্যুর শপথপত্রের মতো অচল, নির্দয়, ভয়াল। শ্যাডো তৃপ্তি সহকারে মাংস খেতে থাকে। নিক তৃপ্তির হাসি দিয়ে বলে, ইউ আর ভেরি ব্রেভ অ্যান্ড ফিয়ার্স শ্যাডো, দ্যাটস ওয়াই ইউ আর সো ডিয়ার টু মি। থেমে যাও, বাকি মাংসগুলো আরেকজনের জন্য রেখে দাও। অ্যানি এদিক সেদিক হাঁটছে, শরীরে প্রচুর ব্যথা অনুভব হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক, যেখানে হাত দিচ্ছে সেখানেই জখম। তবে বুঝতে পারে না রাতে ক্ষতস্থানে মলমকে লাগিয়ে দেয়। প্রতিদিন সকালে উঠে মলমের গন্ধ আর আস্তরণ অনুভব করে সে। প্রথমে নিক দিয়ে দিয়ে এসে ভাবলেও নাক মুখ কুঁচকে ফেলে। সারাদিন রক্তাক্ত হয়ে কাতরালেও বলবে না কি হয়েছে তোমার। সেখানে উনি নিজ হাতে মেডিসিন লাগিয়ে দেবে, বিষয়টা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
পর মুহূর্তে চিত্রা লাগিয়ে দিয়েছে ভেবে একটা শান্তির নিঃশ্বাস ছাড়ে। উনি ছাড়া তো আর কেউ নেই যে অ্যানিকে দেখবে, মায়া করবে। নিঃসন্দেহে চিত্রা মাসি তার ক্ষতে মেডিসিন লাগিয়ে দিয়ে যায়। বিষয়টা নিয়ে পুনরায় প্রশ্ন করার প্রয়োজন বোধ করল না। অ্যানি কিছুটা শান্ত হয়ে বিছানায় বসে। গোসল করার জন্য শরীর ম্যাজম্যাজ করছে, কিন্তু কাবার্ডে রাখা প্রতিটা কাপড় অনেক ঢিলাঢালা, আর এইসব ঢিলাঢালা কাপড়ের জন্য নিঃসন্দেহে অন্য একটা কাপড় পরা প্রয়োজন। কিন্তু এইসব একটাও কাবার্ডে নেই। এতদিনের মানসিক শারীরিক নির্যাতনে সবকিছু ভুলে বসেছে। এখন নিখার তীক্ষ্ণ চাহনি থেকে বাঁচার জন্য হলেও পড়তে হবে। অ্যানি লোকটার এমন ভয়ানক দৃষ্টিতে বারবার থমকায়। একজন মানুষের দৃষ্টি এতটা তীক্ষ্ণ কিভাবে হয়, এটা অ্যানি ভেবে পাচ্ছে না। ঘুমের মধ্যে তার হুঁশ থাকে না, পাগলের মতো হাত পা ছিটিয়ে সে ঘুমাতে অভ্যস্ত। হুট করে নিক রুমে প্রবেশ করলে নির্ঘাত লোকটা লুচ্চার মতো অন্যদিকে তাকিয়ে থাকে, আর অ্যানি সব কিছু পরখ করে। এইসব ভেবেই অ্যানি চাপা কান্না করে ফেলে। দরজা খোলার শব্দ কানে আসতেই চট করে তাকায়। চিত্রাকে আসতে দেখে শান্তির নিঃশ্বাস ফেলে। যাক, জানোয়ারটা আসেনি। চিত্রা অ্যানির কপালে হাত দিয়ে বলে, কেমন লাগছে এখন? শরীর ব্যথা করছে এখনো? অ্যানি মলিন হেসে বলে, হালকা ব্যথা করছে, তবে সহ্যের ভেতরে। চিত্রা চিন্তিত হয়ে বলে, চাবুকের আঘাত করা স্থানগুলো কি এখনো আগের মতো টনটন করছে? অ্যানি চোখ তুলে তাকিয়ে বলে, চিন্তার কিছু নেই, সহ্য করার মতো ব্যথা আছে। চিত্রা নিঃশ্বাস টেনে অ্যানির হাত ধরে, এরপর বসা থেকে উঠিয়ে বলে, আমার রুমে চলো। অ্যানি অবাক হয়ে বলে, কেন চিত্রা মাসি? চিত্রা মুচকি হেসে বলে, ভালো লাগবে তোমার। চিত্রা রুম থেকে বের হয়ে চারিদিকে তাকায়, তেমন কাউকে দেখতে না পেয়ে শান্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর পাশের রুমে অ্যানিকে নিয়ে ঢুকে পড়ে। অ্যানি রুমটাকে ভালোভাবে দেখে। রুমে রাজকীয় কোনো মাল নেই, অতি সাধারণ একটা খাট আর আলমারি রাখা, তবে বেশ গুছানো। কিন্তু এই রুমেরও প্রতিটা জিনিস কালো। সব দিকে কালো দেখতে দেখতে সে অতিষ্ঠ। চিত্রা অ্যানির বাহু ধরে বসিয়ে দেয়। অ্যানি মুচকি হেসে বলে, দামি জিনিস না থাকা সত্ত্বেও এই রুমটা অনেক সুন্দর ও গুছানো। চিত্রা সেসবে পাত্তা দিল না। তার শরীর কাঁপছে, হাত পা অসম্ভবভাবে কেঁপে উঠছে। চিত্রার অস্বাভাবিক রূপ দেখে অ্যানি চিন্তিত হয়ে বলে, কি হলো মাসি, শরীর খারাপ লাগছে? চিত্রা শুকনো ঢোক গেলে কপালের ঘাম জামার এক অংশে মুছে দিয়ে নিজেকে শক্ত করে জামার ভেতর থেকে একটা সাদা কাগজ বের করে অ্যানির কাছে দেয়। এরপর সাবধানতা দিয়ে বলে, আমার রুমে সিসি ক্যামেরা নেই, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। তাই এখানে যা কিছু হোক বস দেখবে না। তোমাকে আমার রুমে আসা নিয়ে প্রশ্ন করলে বলবে শরীর ব্যথা করছিল, তাই মাসির রুমটা দেখতে গিয়েছিলাম। আমিও সেম উত্তর দিব। অ্যানি কাগজটার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, কিন্তু মাসি, এটা কিসের কাগজ? চিত্রা অ্যানির পাশে বসে বলে, চিঠি। তোমার বোন তোমাকে চিঠি পাঠিয়েছে। নাবিদ নামের একটা ছেলে আজ বিকেলে আমার কাছে দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। আমি এখনো খুলে দেখিনি, যেভাবে ছিল সেইভাবেই নিয়ে এসেছি। অ্যানি অবাক হয়ে কাগজটার দিকে তাকিয়ে আসে, খুশিতে চোখ দিয়ে পানি পড়তে থাকে। ঠোঁট কামড়ে কান্না আটকে বলে, নাবিদ ভাইয়া দিয়েছে। চিত্রা অ্যানির মাথায় হাত রেখে বলে, হ্যাঁ হ্যাঁ, তবে দ্রুত দেখো কি আছে। বেশিক্ষণ থাকা যাবে না এখানে, বসের সন্দেহ গাঢ় হতে পারে। অ্যানি চোখের পানি মুছে কোনো রকম কাপা হাতে কাগজটা খোলে। প্রথমে আমার ছোট পাখি লেখাটা পড়তে অ্যানির কান্নার বেগ আরও বেড়ে যায়। কতটা ভালোবাসার মধ্যে ছিল সে, আর আজ নরকবাস। বদ্ধরুমে প্রতিনিয়ত মানসিক নির্যাতন, আঘাত নিয়ে দিন পার করছে। অ্যানি ধীরে ধীরে সবটা চিঠি পড়তে থাকে। প্রতিটা লাইন খুব মনোযোগ সহকারে পড়ে। নাবিদের বলা প্রতিটা আদুরে বাক্য অ্যানির হৃদয় কাঁপিয়ে তুলছে। চিঠিটা পড়া সমাপ্ত করেই সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। দুই গাল বেয়ে অজস্র পানি ঝরতে থাকে। নিচের ঠোঁট কামড়ে বলে, আপনার ভালোবাসায় আমি বারবার মুগ্ধ হই নাবিদ ভাই। তবে আমি আপনাকে ভাই ছাড়া আর কখনো কিছু ভাবি না। আপনার আগলে রাখা কোনো সুপুরুষের থেকে কম নয়। আমার দেখা সব থেকে শুদ্ধ পুরুষটি হচ্ছেন আপনি, যার হৃদয়ে উপরওয়ালা শুধু ভালো গুণগুলোই দিয়েছে। আমার মতো অপবিত্র কলঙ্কিত মেয়ে আপনার ছায়ের শোভা পায় না। আবারও সাহায্যের জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। 5 বছর বয়স থেকে আমাকে আগলে রাখছেন। আপনাকে ধন্যবাদ জানালে এটা ছোট করা হবে। খুব শ্রদ্ধা আর সম্মান করি আপনাকে। চিত্রায়ণীকে তাড়া দিয়ে বলে, কি বিড়বিড় করছো? দ্রুত নিজের রুমে যেতে হবে। কাগজটা কি করবে এখন? চিত্রার কথায় অ্যানির ধ্যান ভাঙে। সামান্য ঠোঁট ভিজিয়ে বলে, পালাবো মাসি। এই সপ্তাহে নিক জেব্রান গ্যাংস্টার মিটিংয়ে থাকবে। আর এইটা নাকি প্রতি বছর একবার হয়ে থাকে, প্রতিটা দেশের মাফিয়াদের মধ্যে। সেখানে মোবাইল নিষিদ্ধ, বাইরের লোক যাওয়া নিষিদ্ধ। আর সেদিন রাতে এই নরক থেকে আমি পালাবো। চিত্রা ভয়ে 2 পা পিছিয়ে যায়, আতঙ্কে জর্জরিত হয়ে বলে,
এমন ভুল করো না মা। একবার চাবুক পিটা করেছে, পরের বার হাতের কাছে পেলে জবান নিয়ে আসবে। প্লিজ এমন করো না। অ্যানি সামান্য শব্দ করে হেসে বলে, মরে গেলেও সমস্যা নেই মাসি, এই নরক থেকে মুক্তি পাবো আমি। চিন্তা করবেন না, এখন একবার বের হতে পারলেই আমাকে আর খুঁজে পাবে না। প্রয়োজনে মাটির নিচে গর্ত করে থাকবো, তারপরও এই জানোয়ারের সম্মুখে আসবো না। চিত্রায়ণী রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলে, কিভাবে বের হবে এখান থেকে? চারপাশে হাজারো গার্ড থাকে। ওই দিন রাতে কোনো এক কারণে সবাই একটা কাজে চলে গিয়েছিল, তাই অতি সহজে তুমি দুজনের সাথে পাল্লা দিয়ে পালাতে পেরেছো। কিন্তু বর যেদিন এইসব মিটিংয়ে যাবে সেদিন তো আরও সিকিউরিটি থাকবে। সমস্যা নেই। সমস্যা নেই, চিত্রা অবাক হয়ে বলে, মানে? অ্যানি বড় করে নিঃশ্বাস টেনে বলে, প্রয়োজনে খুন করব সবাইকে, এরপর রক্তাক্ত শরীর নিয়ে পালাবো। চিত্রা ভয়ে পরপর শুকনো ঢোক গেলে চিত্রাকে ভয় পেতে দেখে অ্যানি হাসি দিয়ে বলে, ও মাসি, ভয় কেন পাচ্ছেন? মজা করেছি আমি। রক্তে আমার এক ধরনের ফোবিয়া আছে, সামান্য রক্ত দেখলে জ্ঞান হারিয়ে ফেলি। সেখানে কাউকে খুন করাটা তো স্বপ্ন। অন্য উপায়ে যাব। চিত্রা শান্তির নিঃশ্বাস ছাড়ে। কোন উপায়? যেদিন যাব সেদিন দেখে নিয়েন, আজ অন্তত সিক্রেট থাক। চিত্রা অ্যানির দিকে তাকিয়ে বলে, প্রথমে দেখে তোমাকে যতটা ভীতু ভেবেছিলাম তুমি ঠিক ততটা ভীতু নও। অ্যানি ঠোঁট কামড়ে হেসে বলে, প্রয়োজনের তাগিদে আমি ঠিক কতটা নৃশংস হতে পারি সেটা আমার অতীত ঘাটলেই বোঝা যাবে। এখন আপাতত এই কাগজটা পুড়িয়ে দিন, সাইকোটা দেখে ফেললেই সব কিছু উল্টে হয়ে যাবে। চিত্রা লাইটার দিয়ে কাগজটায় আগুন ধরিয়ে বলে, তোমার অতীত কি, আর পাচার কেন্দ্রে কিভাবে এসেছো? অ্যানি রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, অন্যদিন বলবো মাসি, আজ কান্না করার মুড আসছে না। অ্যানি রুমে চলে যায়। ঘরটির নীরবতা যেন আচমকাই অগ্নিগর্ভ হয়ে ওঠে। অ্যানি বিছানায় বসতেই হঠাৎ একটি লোহার মতো শক্ত হাত তার বাহুর মাংস চেপে ধরে। চাপের তীব্রতা এতটাই হিংস্র যে মনে হয় হাড় থেকে মাংস ছিঁড়ে ঝরে পড়বে। ব্যথার বিষাক্ত তীক্ষ্ণতায় অ্যানি শ্বাসরুদ্ধ হয়ে নাক মুখ বিকৃত করে ফেলে। নিকের দাঁতের ঘর্ষণে শব্দ ওঠে, যেন মৃত্যুর সুর বাজছে। তার দৃষ্টি উন্মত্ত, বন্য হিংস্রের মতো ক্রুদ্ধ। মুহূর্তেই সে গর্জে ওঠে, মিসেস চিত্রা। সে এক গর্জন নয়, পুরো ভাইপার ম্যানশনের দেয়াল রাশি পর্যন্ত কাঁপিয়ে দেওয়া ভূমিকম্পের মতো প্রতিধ্বনি। গর্জনের প্রতিটি স্রোতে আতঙ্কের শিকড় যেন অ্যানির শরীরের প্রতিটি শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে। তার বুক কেঁপে ওঠে, ভয় তাকে অচল করে ফেলে, মস্তিষ্কে শঙ্কার ঝড়। লোকটা কি সব জেনে গেল? অথচ চিত্রামাসি তো বলেছিল ওই কক্ষে কোনো সিসি ক্যামেরা নেই। এমন সময় অ্যানির মনে সমস্ত আশঙ্কা যেন মূর্ত রূপ ধারণ করলো। দরজার ফাঁক দিয়ে আতঙ্কগ্রস্ত চিত্রা প্রবেশ করে। ভয়ে তার ঠোঁট কাঁপে। কণ্ঠরোধী স্বরে কোনো রকমে উচ্চারণ করে, বস ডাকছিলেন। নিক ধীরে ঘাড় কাত করে শিকারীর মতো ঈগল চোখে তাকায় তার দিকে। ধূসর মণিগুলোতে জমাট বেঁধে থাকা সন্দেহ থেকে আগুনের দাহন বেরিয়ে আসে। সেই দৃষ্টি এমন যেন মিথ্যার ক্ষুদ্রতম ছায়াকেও ছিন্ন ভিন্ন করে ফেলবে। চিত্রা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কণ্ঠ একেবারে স্তব্ধ। নিকের দাঁত কটমট করে বাজে, ঠোঁটের ফাঁক দিয়ে বিষাক্ত শব্দ ঝরে পড়ে। তার কণ্ঠে জমাট রাগ, তার শরীরে ফুটন্ত হিংস্রতা। একটি সামান্য ভুল হলেই মৃত্যুর দণ্ড ঘোষণা হয়ে যাবে। নিক হুঙ্কার দিয়ে বলে, কার পারমিশনে আপনি ওকে নিজের রুমে নিয়ে গিয়েছেন? এর জন্য আপনার কি অবস্থা করতে পারি ধারণা আছে? অন্তরে ভয় নাই, কলিজা কাঁপেনি আপনার? নিকের এমন ব্যবহারে ভয় রেখে অ্যানি প্রচুর অবাক হয়। মা সমতুল্য মহিলার সাথে কেমন অভদ্র ব্যবহার করছে। ছি। উফ সরি। জানোয়ারের থেকে আর ভদ্রতা আশা করছি কোন আক্কেলে। মাঝে মাঝে আমি নিজের ভাবনায় নিজে বিরক্ত হয়ে যাই। একটা পশুর কাছে মনুষ্যত্ব খুঁজতে যাই। নিকের দৃষ্টি বাজ পাখির মতো শিকারী ভেদ করে যাচ্ছে চিত্রার অস্তিত্বের প্রতিটি কোণ। গর্জন মিশ্রিত ধমকে তার শরীরে রক্ত জমে আসছে, কণ্ঠ আটকে গেছে, সঠিকভাবে শব্দ বেরোচ্ছে না। চিত্রার অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে ভয়ে, যেন জীবনের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে। অ্যানি সেই দৃশ্য সহ্য করতে না পেরে নিকের দিকে সোজাসুজি বলে ওঠে, ওনাকে কেন ধমকাচ্ছেন? আমি গিয়েছিলাম মেয়েলি কাজে, ওনার কোনো দোষ নেই। নিক কিছুক্ষণ দাঁত চেপে শ্বাস গিলে ক্রোধটাকে অল্প দমিয়ে আনে, তবুও চোখের আগুন নিভে না। ঠান্ডা কণ্ঠে শিকারীর মতো স্বরে বলে ওঠে, এই রুমেই করতে পারতে না? অ্যানি একইভাবে দৃষ্টি রেখে বলে, সেই সুযোগটা আমাকে দেন। শুধু মেয়েলি কাজ কেন, অনেক কিছুই করব। সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন প্রতিটি কোনায় কোনায়। নিকের ঠোঁটের কোনায় তীব্রতা জমে ওঠে, ধূসর চোখ দুটো তীক্ষ্ণ বর্ষার মতো বিদ্ধ করে। গলায় হিমশীতল প্রশ্ন ঝরে বলে, কোন মেয়েলি কাজে গিয়েছিলে? প্রশ্নটা শুনে অ্যানি হঠাৎ ভড়কে যায়, বুক ধড়ফড় করতে থাকে।
গলা শুকিয়ে কাঠ, সত্যিই তো কোন মেলি কাজে গিয়েছিল সে, কিন্তু এখন মাথায় একটাও সঠিক কথা আসছে না। ভেতরের আতঙ্ক লোকাতে হঠাৎ এক টুকরো হাসি ফুটিয়ে তোলে। গলা সামান্য কেশে সাহস করে বলে ওঠে, আগে চিত্রা মাসিকে যেতে বলুন, স্বামী স্ত্রীর কথার মাঝে তৃতীয় ব্যক্তির থাকা শোভা পায় না। নিকের কপালে ভাঁজ পড়ে যায়। অ্যানির মুখে স্বামী স্ত্রীর সম্বোধন শুনতেই দাঁত কটমট করে ওঠে। ভেতরটা অস্থির হয়ে ওঠে। পাগল ছন্নছাড়ার মতো নিক এদিক সেদিক তাকায়। জানা নেই এই শব্দে কি এমন আছে যেটা শুনলে সে অস্থির হয়ে ওঠে। যে শরীরে কোনো মায়া নেই, হাড় নেই, সেই হৃদয়টা অজানা এক অনুভূতিতে কেঁপে ওঠে। গভীর নিঃশ্বাস টেনে নিক হুকুমের সুরে বলে, দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে যান। চিত্রার বুক থেকে যেন ভার নেমে যায়। সে তো বহুক্ষণ ধরে এই মুক্তির অপেক্ষাতেই ছিল। দ্রুত দরজা বন্ধ করে প্রাণ বাঁচানোর তাগিদে ছুটে যায়। দরজা লাগার শব্দ কানে আসতেই অ্যানির ভেতর ভয় তীব্র হয়ে ওঠে। সে হঠাৎ শিউরে ওঠে। একদম একা এক জানোয়ারের সঙ্গে একই ঘরে আছে। ভাবতেই ঘৃণায় শরীরে কাঁটা দিয়ে ওঠে। নিক কোনো ভূমিকা না করে অ্যানির বাহু ছেড়ে দেয়, কিন্তু তার জায়গায় আঁচড়ে ধরে অ্যানির কোমর। আঙুলগুলো লোহার থাবার মতো, নখ শিকারির শালাকার মতো নরম মাংসে গেঁথে যায়। মুহূর্তেই ত্বক বিদীর্ণ হয়ে লাল তরল রক্ত গড়িয়ে পড়ে। তার আকার বিশাল, গায়ের প্রতিটি পেশি উন্মাদ শক্তিতে থরথর করছে, যেন খাঁচা ভেঙে বের হওয়া হিংস্র সিংহ খামসে শিকারকে বিদীর্ণ করছে। ব্যথায় এনি চোখ শক্ত করে বন্ধ করে ফেলে। ঠোঁট কাঁপতে কাঁপতে নিরুপায় স্বরে বলে ওঠে, লাগছে খুব, ছাড়ুন আমাকে। নিকানিকে নিজের সাথে মিশিয়ে নেয়। এরপর আচমকা দেওয়ালের সাথে ছোট শরীরটা ধাক্কা লাগায়। হঠাৎ আক্রমণে আন্টি হতভম্ব হয়ে যায়। নরম ব্যথাতুর শরীরটা দেওয়ালের সাথে ধাক্কা খাওয়াতে যেন হাড়গোড় ভেঙে আসতে চাইছে। অ্যানি তাকানো পূর্বেই নিক এক ঝটকে অ্যানিকে দেওয়ালের সাথে পেছন দিকে চেপে ধরে। অ্যানির মুখ গিয়ে ঠেকেছে দেওয়ালের মধ্যে, আর পিঠ গিয়ে ঠেকেছে নিকের শক্ত চওড়া বক্ষে। নিক চোয়াল শক্ত করে অ্যানির মাথার পেছনে চেপে ধরে কিরমিরিয়ে বলে, প্রতিটা লাইন সত্যি বলবে, একটা মিথ্যে বললে জ্যান্ত পুঁতে দিয়ে আসবো। কেন গিয়েছিল ওই রুমে? অ্যানি কথা বলতে পারছে না। এভাবে চেপে ধরাতে মনে হচ্ছে জীবন বেরিয়ে আসবে। কোনো রকম আওয়াজ তুলে বলে, কষ্ট হচ্ছে খুব, ছাড়ুন। নিক কটমট করে বলে, কষ্ট দেখতে আমার ভালো লাগে, পৈশাসিক তৃপ্তি আসে। জানোয়ার আপনি, লোকের কান্না দেখে আনন্দে মেতে ওঠেন। জানোয়ারের থেকেও খারাপ আমি। এখন সোজা সাপটা বলবে, নয়তো দেয়ালের সাথে আঘাত করাতে করাতে মাথা ফাটিয়ে ফেলবো। এভাবে চেপে রাখলে বলবো কিভাবে কষ্ট হচ্ছে অনেক? মারলে একেবারে মেরে ফেলুন, আর নয়তো স্বাভাবিকভাবে দাঁড়াতে দেন। অ্যানির কথা শেষ হতেই নিক এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে দেয়। এরপর কোমরে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। তবে এখন স্পর্শে অ্যানির সহ্যের ভেতর ছিল। অ্যানি ঠোঁট ভিজিয়ে বলে, আপনি ভালোভাবে কথা বলতে পারেন না আমার সাথে? সবসময় এইভাবে হিংস্রভাবে চেপে ধরেন কেন? আমার শরীরের হাড্ডি এমনিতেও নরম, কবে জানি আপনার অত্যাচারে সব ভেঙে যায়। ভেঙে গেলে ভেঙে যাবে এমন নরম শরীর রাখার প্রয়োজন নেই। শরীরটা আর নরম নেই। 24 ঘন্টার ভেতরে 50 বার শরীরের ওপর দিয়ে যে ভূমিকম্প যায়, মনে হয় না হাড্ডি আর নরম আছে। আপনার হাড়ের মতো শক্ত না হলেও মোটামুটি হয়ে গেছে। আরও হবে। আমাকে এত অত্যাচার করতে আপনার মায়া লাগে না? মূলত যে আমাকে দেখতে, সেই কপালে একটা চুমু খেত। সবাই বলতো আমার মুখটা নাকি এতটাই মায়াবী যে শুধু চুমু খেতে ইচ্ছে হয়। নিক বাঁকা হেসে বলে, খাবো তো, অবশ্যই চুমু খাবো। একটা কেন, অজস্র চুমু খাবো। শুধু কপালে নয়, আরও অনেক জায়গাতেই খাবো। নিকের কথা এনে প্রতিক্রিয়া করতে ভুলে গিয়েছে। কি জঘন্য কথা! এইসব শোনা শুধু বাকি ছিল। এইসব শুনলে মেয়েরা লজ্জা পাওয়ার কথা, অথচ আমি কি রিয়াকশন দেব ভুলে গিয়েছি। নিক আচমকা আগের মতো অ্যানির কোমল মাংস চেপে ধরে বলে, তুমি কি কোনোভাবে কথা ঘুরাচ্ছ বেবিকাল? অ্যানি নিঃশ্বাস টেনে বলে, বলছি, আগে কোমর থেকে হাতটা সরান, রক্ত বের হচ্ছে আপনার নখের আঁচড়ে। নিক হাত সামান্য হালকা করে নেয়। অ্যানি গম্ভীর নিঃশ্বাস ফেলে। বলতে গিয়েও থেমে যাচ্ছে লজ্জায়। নিরুপায় হয়ে বলে, ইনারির জন্য গিয়েছিলাম। নিক ভ্রু কুঁচকে বলে, কি এটা কিসে ব্যবহার করা হয়? নিকের প্রশ্নে অ্যানির কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। লজ্জায় আর রাগে হাঁসফাঁস করতে থাকে। অ্যানিকে এমন হাঁসফাঁস করতে দেখে ধমকে ওঠে, ফাক অফ বেবি গার্ল, মৌন কেন? জিজ্ঞাসা করছি কেন ব্যবহার করা হয়। নিকের ধমকে অ্যানি কেঁপে ওঠে। ইচ্ছে করছে নিকের ঘাড় ধরে বুঝাতে, শালা যখন চিনিস না তখন আগ বাড়িয়ে জানার এত ইচ্ছে কেন? সারা জীবন থেকেছে বাহিরের দুনিয়ায়, অসামাজিক পরিবেশে, এখন এসে প্রশ্ন করছে কি এটা? এখন আমি কিভাবে উত্তর দিব? অ্যানি চোখ বন্ধ করে এক বাক্যে বলে দেয়। অ্যানির কথা কর্ণে প্রবেশ করতে নিক কপাল কুঁচকে বলে,
প্রয়োজন নেই এইসব বালমার্কা জিনিসের, এটা ছাড়া দেখতে বেশি ভালো লাগে। অ্যানির গাল দুটো রক্তিম হয়ে ওঠে। নিকের বাহু থেকে পালাতে ব্যর্থ ছটফট শুরু করে দেয়। নিক শক্ত করে আরো চেপে ধরে নিজের সাথে। অ্যানি তপ্ত শ্বাস ফেলে বলে, আপনি হার্টলেস হওয়ার সাথে সাথে নির্লজ্জ আর ঠোঁট কাটাও বটে। নিক অ্যানির কোমর সামান্য স্লাইড করে ছেড়ে দেয়। অ্যানি যেন হাফ ছেড়ে বাঁচে। নিক ব্লেজার খুলে বলে, নির্লজ্জ তো আমি বটি বেবি গার্ল, সময়ের সাথে আরও অনেক কিছুর সাক্ষাৎ হবে। অ্যানি মনে মনে তাচ্ছিল্য হাসে। সেই সময়টায় আর আসবে না গ্যাংস্টার বস নিক জেব্রান। জাস্ট আর কয়েকটা দিন আশার আলো পেয়েছি আজ আমি। অ্যানি কোমর থেকে টিস্যু দিয়ে রক্ত মুছে বলে, 40 বছরের বুড়োদের এত নির্লজ্জ হলে লোকে হাসবে। গ্যাংস্টার বস। বুড়ো শব্দটা যেন নিকের কর্ণে আগুন ধরিয়ে দিয়েছে। শার্টের দুইটা বোতাম খুলে রাখা উন্মুক্ত বক্ষে ড্রাগন ট্যাটুগুলো কেমন হিংস্র হয়ে বেরিয়ে আসতে চাইছে। নিক পেশিগুলো টান টান করে রাগে উত্তেজিত হয়ে বলে, 40 বছরের বুড়ো কাকে বললি শালি মাদার ফাক? 31 আমি, পুনরায় বুড়ো বললে গলা চেপে ধরবো। অ্যানি সামান্য বাঁকা হেসে বলে, এত পবিত্র গালি, আই লাইক ইট। বাংলার সাথে ইংরেজি মিশ্রণ। 31 আর 40 সেম টু সেম, জাস্ট একটু ডিফারেন্ট। এত রিয়াক্ট করার কিছু নেই। নিক কোনো মতে রাগ সামলিয়ে বলে, জাস্ট শাট আপ। একটা ইশারা দিলে হাজারটা মেয়ে এসে আছড়ে পড়বে আমার উপর, আর সেখানে বুড়ো বলার স্পর্ধা কিভাবে দেখাও তুমি? নিকের কথায় ঘৃণায় ঘিন ঘিন করে ওঠে শরীর। সামান্য হাসি দিয়ে মৌনতা নিয়ে বলে, এতগুলো মেয়ে সামলান কিভাবে? সাবধানে থাকবেন নিক জেব্রান। মেশিনে জং ধরে যাওয়ার চান্স আছে। নিজের বইটার জন্য কিছু বাঁচিয়ে রাখুন। বেচারিকে কেন নিজের অধিকার থেকে বঞ্চিত করছেন? নিক ঠোঁট কামড়ে তাকায় অ্যানির দিকে। নিক জেব্রানের জিনিস এতটা নড়বড়ে নয়। নিজেই সবকিছু চেক করে দেখতে পারো বেবি গার্ল। সেই বৈধতা তোমার কাছে আছে। এতে আমার অসমাপ্ত কাজটাও করা হয়ে যাবে। একদম বঞ্চিত করব না তোমাকে। অ্যানি চট করে তাকায় নিকের দিকে। চোখে চোখে মিলন ঘটে। অ্যানির চোখে তাকাতেই নিক আবারও উন্মাদ হয়ে ওঠে। নিঃশ্বাস ঘন ঘন নিয়ে ধমক দিয়ে বলে, চোখ নামাও, দৃষ্টি ফেরাও নিজের। কেন? নিক নিঃশ্বাস টেনে বলে, এই দৃষ্টি আমার ধ্বংসের মূল মন্ত্র। এই চেহারা আমার হৃদয় কাঁপিয়ে তোলে। দ্বিতীয়বার আমার চোখে চোখ রাখবে না।